এটা জুলাই মাস, যেই মাসে কোঠা আন্দোলন শুরু হয়েছিল। ১৬ই জুলাই আমার ভাই শহীদ হওয়ার ২ বছর পূর্ণ হবে। তো আমরা এখানে দেখলাম যে আবু সাঈদ ভাইয়ের হত্যা মামলার যা আসামি ছিল তাদের শুধু রায় হয়েছে, কিন্তু এই আদেশ কার্যকর হয় নাই। আমরা চাই যে ১৬ই জুলাইয়ের আগে এটি যেন কার্যকর হয়। সেই সঙ্গে জানাই যে প্রত্যেক শহীদকে সম্মানের সাথে যেন রাখা হয়, তাদের সম্মানহানি যেন না হয়। তারা যে কারণে জীবন দিছে দেশে ন্যায়ের জন্য, সেটা যেন বজায় থাকে। আবু সাঈদ প্রত্যেক শহীদের স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন জায়গায় তাদের নামে বিভিন্ন কিছু করা হয় যেন, আর আবু সাঈদ ভাইয়ের বিশ্ববিদ্যালয়ে তার নামে যে গেট করতে চাওয়া হয়েছে এটা যেন দ্রুত করা হয়। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে যে অগ্রণী ভূমিকা পালন করেছে তার অন্যতম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের শিক্ষার্থী, ইংরেজি বিভাগের শহীদ আবু সাঈদ, যেভাবে তার জীবন উৎসর্গ করেছে দুই হাত প্রসারিত করে, এরা জাতি বাংলাদেশের সকল মানুষের নিকট এটা একটা বিশাল একটা ইতিহাস হয়ে আছে এবং বাংলাদেশ তথা বিশ্বের নিকট এটা একটা বিশাল বিরল ঘটনা। সেই প্রেক্ষিতে আবু সাঈদ আমাদের শুধু কোনো ব্যক্তির নিকট না, বাংলাদেশের সকল দল মত বর্ণ সকলের নিকট এটা একটা সবচেয়ে আবু সাঈদ একটা অবিস্মরণীয় নাম। এই আবু সাঈদকে স্মরণ করে বাংলাদেশ বর্তমান সরকার জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে। এখন এই জুলাই শহীদ দিবস মানে শুধু আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের মধ্যেই এর আনুষ্ঠানিকতা বিদ্যমান নয়, এর আনুষ্ঠানিকতা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এর আনুষ্ঠানিকতা উদযাপিত হতে যাচ্ছে আগামীকাল। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি বর্তমান সরকারকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই এইটা জুলাই শহীদ দিবস হিসেবে পালনের জন্য। আবু সাঈদ হত্যাকারীদের দ্রুত যারা শাস্তিপ্রাপ্ত আসামি তাদেরকে অতি দ্রুত যারা বাংলাদেশে আছেন তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। তাদের পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি এবং যাদের যদি কেউ দেশের বাইরে থাকে সেটাও জাতির নিকট পরিষ্কার করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং যদি বাইরে থাকে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে অতি শীঘ্র দেশে নিয়ে এসে আইনের নিকট শপথ করার জন্য এটা সরকারকে আমি অনুরোধ করছি এবং আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমি জোর দাবি উত্থাপন করছি। আমরা আর কখনো যেন পিছনের দিকে না যেতে পারি। এই ধরনের জুলাই ট্র্যাজেডির মতো পরিবেশ যেন এই ধরনের আবু সাঈদের হত্যাকারী যারা 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 শাহাদত বরণ করেছেন এদের মতো আর যেন কোনো আবু সাঈদ আর কোনো ভাইকে এরকম করে জীবন উৎসর্গ করতে না হয়। আমরা আশা করব বর্তমান সরকারের নিকটও আমরা আশাবাদী বর্তমান সরকার তাদের এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের যে কর্মপদ্ধতি তারা যাতে ভবিষ্যতে এদেরকে ভুলে না যায়, এদের কার্যক্রমকে যেন যথাযথ মর্যাদায় স্বাভাবিকভাবে আমরা যেন এই দেশকে এই দেশের মানুষকে আমরা স্বস্তিতে রেখে আমাদের কার্যক্রমকে চালিয়ে যেতে পারি, এটাই হোক আমাদের ভবিষ্যৎ প্রত্যাশা। আমরা আশা করি এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাটিতে আর যেন কোনো বৈষম্যের কোনো কাজ এখানে পরিলক্ষিত কেউ করতে না পারে, সেটা আমরা প্রতিহত করার জন্য অঙ্গীকার করছি। প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে যারা যে সময় এবং তারা যে নিজের জীবনকে উৎসর্গ করার মধ্যে এখানে উপস্থিত হয়ে সংবাদ কভার করে জাতিকে দেখাইছে, এটা সত্যিই তাদেরকে আমরা প্রশংসা করি এবং আশা করি এটা একটা ঝুঁকিপূর্ণ জব। এই জবকে সবাই করতে পারে না। তারা যে কাজটা করেছে সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমরা এনটিভির প্রতি, এনটিভির কলাকুশলী, এনটিভির সকল যারা অ্যাক্টিভলি কাজ করেন তাদের সকলকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। তারা এই জাতির নিকট এই ধরনের কার্যক্রমে এগিয়ে এসে জাতিকে তারা যে জুলাই ট্র্যাজেডির যে ওই সময়কার ওই পরিবেশ দেখানোর জন্য তাদের এই ধরনের মানে আমি মনে করি তাদের দুঃসাহসের পরিচয় দিয়েছেন। যে সাহসিকতার জন্য তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে ধন্যবাদ দেওয়ার আমি আহ্বান জানাই। বিশেষ করে এনটিভি আমাদের এই জুলাই অভ্যুত্থানে যে সকল যেভাবে তারা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তার কলাকুশলীরা যেভাবে তার পরিচয় দিয়েছেন, সত্যি তাদের প্রশংসা না করে আমাদের
অনেক কম হয়, প্রশংসা করে কম হবে। তাদেরকে যথাযথভাবে তাদেরকে মর্যাদা এবং সম্মান দেওয়াটা আমার জাতি হিসেবে সকলের দায়িত্ব এবং কর্তব্য। তো সেদিন আমরা তাই খামার মোড় থেকে আমাদের আন্দোলনটি চলে আসে এবং আমরা খামার মোড় থেকে আমরা সমবেত হয়ে যখন মিছিল নিয়ে আমরা ক্যাম্পাসে প্রবেশ করব, এমন সময় পুলিশ আমাদের ক্যাম্পাসে ঢুকতে দেবে না। এর মধ্যে কথা কাটাকাটির মধ্যেই পুলিশ আমাদের কোনো রকম পূর্ব সতর্ক ছাড়াই টিয়ার সেল এবং যা গুলি করতে বাধ্য হয়। আর তার মধ্যেই শহীদ আবু সাইদ ভাই তার যে দুহাত উঁচু করে, দুহাত বুক ফুলিয়ে যে চিত্রটি, যে শহীদ হওয়ার যে শহীদ হয়েছিলেন, সেটি আমরা দেখতে মানে তাকে গুলি করা হয়। এরপর আমরা তখনও জানিনি যে কে মূলত হসপিটালে গিয়েছিলেন। আমাদের এতটাই তালমাতাল অবস্থা, আমি একজনের কাছ থেকে শুনতে পাইলাম যে একজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তবে কাকে নিয়ে যাওয়া হয়েছে এটা কেউ বলতে পারছিল না, আমার মূলত। তো তার 1 ঘন্টা পর আমি জানতে পারলাম যে আবু সাইদ ভাই মারা গিয়েছেন। তো এটা আসলে সেই সময় বিশ্বাস করতে পারতাম না। আমি বলছিলাম এটা মিথ্যা নিউজ হতে পারে, কিন্তু না, তার আরও আধা ঘন্টা পর আমরা জানতে পারলাম 3টার পরে যে আসলে আবু সাইদ ভাই শহীদ হয়েছেন। তারপরে টোটালি ক্যাম্পাস আমাদের দখলে চলে আসে এবং আমরা ওখানে মিছিল করি। তারপর আর এখানে একটা ব্যাপার জানিয়ে রাখি, এটা হচ্ছে যে এনটিভির যে ভূমিকা, এনটিভি এখানে সরাসরি এই লাইভটি কিন্তু সম্প্রচার করেছেন এবং এনটিভির যে এই লাইভটাও আবার আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালে এখানেও কিন্তু তার লাইভের মধ্য দিয়ে একটা বিচারের রায় দেওয়া হয়েছিল। তো এনটিভির এখানে ভূমিকা আমি খুবই সাধুবাদ জানাই সেই দিনের ভূমিকার জন্য। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে অনেকে আবু সাইদের বিশ্ববিদ্যালয় নামে জানে, কিন্তু আবু সাইদকে স্মরণ করার জন্য আমরা আসলে এখানে কিছুই তেমন দেখছি না, যার মাধ্যমে হচ্ছে জুলাইটা প্রাণ পেয়েছিল, যার মাধ্যমে জুলাই স্মরণীয় হয়ে থেকেছে। তাকে স্মরণ করার জন্য আমাদের ক্যাম্পাসে কোনো কিছুই করা হয়নি এই পর্যন্ত। আবু সাইদ গেট, আবু সাইদের মোরাল এবং অন্যান্য যে জিনিসগুলো করার কথা ছিল সেগুলো কোনো কিছুই আসলে দৃশ্যমান নেই এখন পর্যন্ত। আমরা চাচ্ছিলাম কালকে যে মন্ত্রী মহোদয় আসবেন তারা যেন খুব দ্রুত আবু সাইদকে স্মরণ করার জন্য এই যে জিনিসগুলা বাস্তবায়ন করার কথা বলা হয়েছিল এগুলো যাতে বাস্তবায়ন করা হয়। 2024-এর জুলাই ছিল সাধারণ ছাত্ররা যারা ছিল তাদের একটা ঝুঁকির মুখে পড়ে আমরা কিন্তু সেই আন্দোলনকে সফল করতে সক্ষম হয়েছি। যদি আমরা সেই আন্দোলন সফল করতে না পারতাম তাহলে হয়তোবা আমাদের উপর নানা নির্যাতন, নানা নিপীড়ন চলতো, এবং আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমরা সেই আন্দোলনে সফল হয়ে সেই স্বৈরাচারী সরকারকে প্রতিহত করতে পেরেছি, এবং যার বিনিময়ে কিন্তু অনেককে জীবন পর্যন্ত দিতে হয়েছে। যেমন আমাদের সহযোদ্ধা, আমাদের বন্ধু শহীদ আবু সাইদ কিন্তু 16 জুলাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেই পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়, এবং তার শহীদ হওয়ার পরেই কিন্তু পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্ব কিন্তু এই বিষয়টা নজরে আসে, এবং সাধারণ জনতা থেকে শুরু করে ক্ষেত মজুর থেকে শুরু করে সবাই কিন্তু এই সরকারের পতনের জন্য কিন্তু এক দফা আন্দোলনে কিন্তু মাঠে নামে, এবং সেখান থেকেই দেখা যাচ্ছে যে এক পর্যায়ে 5 আগস্ট সংগঠিত হয় এবং বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং স্বৈরাচারী সরকার এই দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে অবস্থান নেয় এবং একটা নতুন সরকার গঠিত হয়। তো আসলে সেই অভ্যুত্থানের পরে আমরা যদি বলি যে আসলে আমাদের চাওয়া যা ছিল, শহীদদের চাওয়া যা ছিল, শহীদ আবু সাইদের চাওয়া যা ছিল, যে বৈষম্যহীন একটা বাংলাদেশ, আসলে পুরোপুরি আমরা সেই চাওয়াটা পূরণ করতে পারিনি। এখন পর্যন্ত দেখা যায় যে বাংলাদেশে অনেক বৈষম্য রয়েছে, যেমন চাকরির ক্ষেত্রেই এখন পর্যন্ত অনেক বৈষম্য আমরা লক্ষ্য করি, যেগুলো আসলে শহীদ আবু সাইদের চেতনার সাথে যায় না। আমরা আশা করব যে নতুন সরকার রয়েছে, দলীয় সরকার রয়েছে, বিএনপি সরকার রয়েছে, সেই সরকার যেন এই বিষয়গুলোকে আমলে রেখে একটা ভালো কিছু সিদ্ধান্ত নিয়ে স্টুডেন্টদের জন্য চাকরির ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে সেটি যেন তারা পুরোপুরি তুলে দেয়, এবং শহীদ আবু সাইদের যে চেতনা ছিল সেই চেতনাকে ধারণ করে এই বাংলাদেশের পরবর্তী কার্যক্রমগুলো হয়, এই আশাবাদ আমাদের থাকবে। 24-এর যে গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচিত পায়, আর তার সহযোদ্ধাদের মাধ্যমে এখানে যে স্ফুলিঙ্গটা হয়েছিল সেই স্ফুলিঙ্গ থেকে যে দাবানলটা সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, তার মাধ্যমেই এই বাংলাদেশে একটা মাত্র বিশ্ববিদ্যালয় পরিচিত হয় সারা বাংলাদেশে। কিন্তু আমরা তেমন কোনো আশ্বাস পেয়েছি এবং প্রতিশ্রুতি পেয়েছি, বাস্তবায়ন তেমন হওয়ার পথে।
আমরা চাই যেমন আবু সাইদের যে মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে, আবু সাইদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে, এগুলো বাস্তবায়ন করা হোক। এবং বর্তমান সরকারের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, দেশনায়ক তারেক রহমানের প্রতি, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি সুদৃষ্টি জ্ঞাপন করুন এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি উচ্চমানের বিশ্ববিদ্যালয় স্থাপনে ইনশাল্লাহ কাজ করবেন। আর আমাদের একটি মাত্র দাবি থাকবে, আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে মেগা বাজারটা আছে, সেই মেগা বাজারটা সবুজ পাতা থেকে যাতে একনেক পর্যন্ত পৌঁছায়, এই জন্য আমাদের এক কঠোর এক দাবি থাকবে। আবু সাইদের আত্মত্যাগের বিনিময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যাশা এবং প্রাপ্তি, সেটা হিসাব করতে গেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তির ঝুলিতে আসলে শূন্যের রেখা ফুটে ওঠে। আমরা ভেবেছিলাম জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে যখন আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যার আমাদের ক্যাম্পাসে এসেছিলেন, তিনি আশ্বাস দিয়েছিলেন রংপুর হবে বাংলাদেশের 1 নম্বর বিভাগ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব পরবর্তী 2 বছর কেটে গেলেও আমাদের বিশ্ববিদ্যালয় এখনো কোনো বাজেট পাইনি। আমরা হয়তো জানি আমাদের বিশ্ববিদ্যালয়ে 1000 কোটি টাকার উন্নয়ন বাজেট পাওয়ার কথা ছিল, সেই বাজেটও আমরা পাইনি এবং এই বছরও আমরা কোনো প্রকার উন্নয়ন বাজেট পাইনি। আরেকটা বিষয় যেটা হচ্ছে জুলাই বিপ্লবের আমাদের 9 দফার অন্যতম দাবি ছিল ছাত্র সংসদ বাস্তবায়ন। আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ আইন ছিল না, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন করে ছাত্র সংসদের আইন বাস্তবায়ন করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, মাননীয় ভিসি স্যার, একটি নির্দিষ্ট গোষ্ঠী, আমরা নাম ধরেই বলতে পারি জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপির মন রক্ষার্থে তিনি এই ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করেননি, যা জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রত্যাশা প্রাপ্তিতে আমাদেরকে হতাশ করেছে। এবং আমরা যদি আরও দেখতে পাই, তিনি হচ্ছে মানে মূলত তিনি আমাদেরকে যে মাননীয় উপাচার্য আমাদের যে আশ্বাসগুলো দিয়েছিলেন জুলাই পরবর্তী সময়ে, সেই আশ্বাসগুলো বাস্তবায়নে তিনি ব্যর্থ হয়েছেন। এবং তিনি, আমি সত্য কথা বলতে গেলে, তিনি আসলে আবু সাইদকে নিয়ে একটা বড় ব্যবসা করে নিজের ফায়দা লুটে নিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি আসলে কিছুই করেননি। জুলাইয়ের পরবর্তী সময়ে আমাদের যে প্রত্যাশা ছিল এবং প্রাপ্তি শূন্য হওয়ার পিছনে সবচেয়ে বড় দায় আমাদের মাননীয় উপাচার্য স্যারের। এই দিক থেকে আমরা একটু হতাশার মধ্যে আছি। আমাদের আবু সাইদ ভাই সহ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, শুধুমাত্র একজন ব্যক্তির ব্যর্থতা, ওনার লোভ এবং ক্ষমতা টিকিয়ে রাখার কারণেই আমাদের জুলাই বিপ্লবের প্রত্যাশা